আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? শেখ হাসিনা কি আওয়ামী লীগের সভানেত্রী থাকবেন, নাকি একটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠিত হবে? শেখ পরিবারের মধ্যে কি নেতৃত্ব থাকবে, নাকি শেখ পরিবারের বাইরে এই নেতৃত্বে কেউ আসবে? দলের যে সকল নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন ভারতে কিংবা বাংলাদেশের জেলখানাতে, আগামীর যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি তাদের হাতে থাকবে, নাকি নতুন একটা নেতৃত্ব আসবে? এর বাইরে ভারত কি আওয়ামী লীগকে শেষ পর্যন্ত ওন করবে? ভারত কি বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে, নাকি আওয়ামী লীগ একেবারে আদিকালের যে মুসলিম লীগ সেগুলোর মতো বিলীন হয়ে যাবে? দ্বিতীয়ত, বর্তমান সরকার সে কি আওয়ামী লীগের ব্যাপারে নরম হবে, নাকি সরকার এখন যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ওই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরে অবিচল থাকবে এবং বাংলাদেশে আমিদের বা আমি এবং মামু, এই মামুদের যে রাজনীতি, যে কথাগুলো এখন জনপ্রিয় হয়ে গেছে, আমি এবং মামু, এই আমি এবং মামুর রাজনীতি চলতে থাকবে যতদিন না পর্যন্ত আর একটা গণ অভ্যুত্থান না হয়, যতদিন পর্যন্ত মানুষজন তাড়িয়ে না দেয়, যতদিন পর্যন্ত তারা ব্যর্থ না হয়। আসলে কি হতে যাচ্ছে এই বিষয়গুলো চায়ের টেবিলে, পর্দার আড়ালে, সামনে এবং যেখানে সুযোগ আছে টেলিভিশনের টক শো, যেটা এই মুহূর্তে যেটিকে বলা হয় পাবলিক পার্লামেন্ট, সেই পাবলিক পার্লামেন্টে কিন্তু আলোচিত হচ্ছে। জাতীয় সংসদে অনেক বিষয় আলোচনা হচ্ছে না, করা যাচ্ছে না বা হবে না, কিন্তু আমাদের যে সামাজিক মাধ্যমগুলো এখন এটা বলতে গেলে পাবলিক পার্লামেন্টে রূপান্তরিত হয়েছে। টেলিভিশনগুলো এখন আংশিক হলেও, সব টেলিভিশন সব বক্তব্য প্রচার করতে পারে না, সব বক্তাকে আনতে পারে না, কিন্তু মোরালেস এখনও টেলিভিশন টক শোতে যে আলোচনাগুলো হচ্ছে সেই কোনো আলোচনাতেই রাজনীতি নামক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টিতে আওয়ামী লীগকেও বাদ দেওয়া যাচ্ছে না, শেখ হাসিনাকেও বাদ দেওয়া যাচ্ছে না। এই হলো বাস্তবতা। এখন আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির জটিলতাগুলো কি শুরু হয়েছে? প্রবীণ রাজনীতিবিদ জনাব ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি অতি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে। তিনি এখানে খুব গুরুতর একটি অশনি সংকেতের কথা বলেছেন। সেটা হলো এই যে ঢাকা বারের নির্বাচন হলো, অত্যন্ত সেন্সিটিভ। ঢাকা বারের নির্বাচন হলো, তারপর এরপর সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হলো। তো ঢাকা বারের নির্বাচনটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বার কাউন্সিল। প্রায় ৩৫,০০০-এর মতো এখানে এনলিস্টেড আইনজীবী রয়েছেন। এই বার কাউন্সিলের যে গণতান্ত্রিক রীতিনীতি, এটা পুরো ঢাকা শহরকে ডমিনেট করে, বিচার ব্যবস্থাকে ডমিনেট করে, এবং একটা সরকার এবং একটা রাষ্ট্রের যে গণতান্ত্রিক মন মানসিকতা এখান থেকে শুরু হয়। আওয়ামী লীগ জামানাতে যা কিছু মন্দ, এটা কিন্তু একেবারে শুরু হয়েছে বার কাউন্সিল নির্বাচন থেকেই, চূড়ান্তভাবে তার পতনের। এবং সর্বশেষ যে নির্বাচনটি হলো সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের, যে নির্বাচনে ন্যাক্কারজনকভাবে বিএনপির প্রার্থীদেরকে ব্যারিস্টার কাজল, এখন যিনি রুহুল কুদ্দুস কাজল, তিনি ঠকে গেলেন। ওখানে সেই যে জুথি ভাবির কাণ্ড, তারপর শেষে ভোট র্যাগিং করে আওয়ামীপন্থী যারা লোকজন রয়েছেন তারা যেভাবে বিজয় ছিনিয়ে নিল, সেদিন থেকে কিন্তু আওয়ামী লীগের পতন অনিবার্য হয়ে পড়েছিল, যেটা আওয়ামী লীগের দরকার ছিল না। ঠিক সেম কাজটি এখন এই জমানাতে হলো, যেটা ফজলুর রহমান যেহেতু অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, তিনি বিষয়টা চমৎকারভাবে বুঝিয়েছেন। তিনি বললেন যে এই যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে মাত্র 30% ভোটার অংশগ্রহণ করেছে। যেহেতু এখানে আওয়ামী লীগের কোনো প্রার্থীকে অ্যালাউ করা হয়নি ভোটে দাঁড়ানোর জন্য, ফলে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে যে নির্বাচন বর্জন করেছে, সেই বর্জনে 70% লোক ভোট কেন্দ্রে আসেনি, ভোট দেয়নি। তাহলে ভোট দিল কারা? 30% লোক ভোট দিল। এই 30%-এর প্রধান প্রতিদ্বন্দ্বীকে জামাত এবং বিএনপি।
এখানে জয়লাভ করলো বিএনপি, আর রানিং মেট প্রতিযোগিতা হলো জামাত। আগামীতে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ থাকবে না, জামাত ক্ষমতায় আসবে, বিএনপি ফেল করবে, এটা ঢাকা বারের। একইভাবে জাতীয় রাজনীতিতেও ঠিক সেম দৃশ্যটা ফুটে উঠেছে। বিএনপি রানিং মেট এখন জামাত, আর জামাতের রানিং মেট এখন এনসিপি। এখন আমাদের দেশের যে যদি এই সরকার পূর্ণ মেয়াদে কাজ করতে পারে, এদেশের ট্র্যাডিশন অনুযায়ী যদি ভোট হয়, যদি ইঞ্জিনিয়ারিং না হয়, যদি জোরাজুরি না হয়, যদি একটা 15ই ফেব্রুয়ারি সেই যে নির্বাচন না হয়, একটা মাগুরার নির্বাচন না হয়, 2014, 18, 24 এই কলঙ্কজনক নির্বাচন না হয়, তাহলে আমাদের দেশের ভোটাররা ইন জেনারেল ক্ষমতাসীনদেরকে ভোট না দিয়ে বিরোধীদেরকে ভোট দেয়। ফলে 5 বছর পরে যদি একটা নির্বাচন হয়, আওয়ামী লীগ বিহীন নির্বাচন, সেখানে জামাতের ক্ষমতা গ্রহণ করা বা ক্ষমতায় যাওয়া শতভাগ নিশ্চিত। 2 নম্বর হলো যে জামাত কি 5 বছর অপেক্ষা করবে? কোনো অবস্থাতেই না। জামাত চাইবে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপরিহার্য হওয়ার আগেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে। জামাত চাইবে বিএনপি কোনো কিছু বুঝে ওঠার আগেই যেন ক্ষমতার মসনদে জামাত বসে যেতে পারে, তারপরে যা হবে হবে। জামাত চাইবে তাদের এলাই যারা আছে, তাদের যে সকল সংগঠন আছে, গুপ্ত সংগঠন আছে, তাদের যে সকল প্ল্যান এ বি সি ডি আছে, তাদের যে সকল যাকে বলা হয় যে নেতৃত্বের যে স্তরগুলো রয়েছে, যেগুলোকে তারা 3 থেকে 4টি স্তরে গুপ্ত রেখেছে, এই গুপ্ত লোকজন মন্ত্রণালয়ে আছে, বিচারালয়ে আছে, পুলিশে আছে, বিএনপিতে আছে, আওয়ামী লীগে আছে, এখন যে শেখ হাসিনা যে দিল্লিতে থাকেন তার আশেপাশেও আছে। কাজেই তাদের কাছে যে টাটকা যে খবরগুলো আসে, সেই খবরগুলো হলো যে বিএনপি যদি অনুভব করে আওয়ামী লীগের দরকার, তাহলে জামাত নেই। আর আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপির সঙ্গে তার সমঝোতা করা দরকার, তাহলে জামাত থাকে না। কাজে এই দুয়ের মাঝামাঝি যে সময়, সে সময়টা খুব অল্প, নট মোর দ্যান 6 মান্থ, অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন। এই আগামী ডিসেম্বরের মধ্যে জামাত যা কিছু করতে চায় বিএনপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তাকে সেটা করতে হবে। আর যদি সেটা তারা করতে না পারে, তাহলে দুটো জিনিস আছে, অর্থাৎ আওয়ামী লীগ ঢুকে পড়লে সরকার আওয়ামী লীগকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, জামাতের কোনো নামগন্ধ পাবে না, জামাত বিএনপির মার খাবে, আওয়ামী লীগের মার খাবে, এনসিপিকে তো খুঁজেই পাওয়া যাবে না। এই গেল একটা। 2 নম্বর হলো জামাত এবং বিএনপি তারা একত্র হয়ে থাকবে, মানে একেবারে যাকে বলা হয় এমন, মানে আমি এবং মামু দুজনে গলাগলি ধরে এমনভাবে আছি যে তৃতীয় কোনো শক্তি এখানে না গলাতে সাহস পাবে না। সেই অবস্থাতে যেটা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে বিএনপি তার সমস্ত ক্ষমতা একেবারে কুক্ষিগত এবং পাকাপোক্ত করে ফেলবে। মানে এখন তো আসলে জামাতের অনেকগুলো মুখোশ উন্মোচিত হয়ে গেছে, যেগুলো গুপ্ত আছে সেগুলো থাকুক, যেগুলো উন্মোচিত হয়ে গেছে এদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে ক্ষমতাচ্যুত করা, নিউট্রালাইজ করা, এটা করবে বিএনপির, মানে 2027 সনের জানুয়ারি থেকে। এই সময়টার মধ্যে তারা নিজেকে পাকাপোক্ত করে ফেলবে। এর কারণ হলো জুন জুলাই আগস্ট এই 3 মাস ক্রিটিক্যাল টাইম, কোনো নড়াচড়া তারা করবে না। সেপ্টেম্বর অক্টোবর মাসে তারা স্ট্যাবল থাকার চেষ্টা করবে, একটু নড়াচড়া করবে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে থাকবে। তখন গৃহপালিত বিরোধী দল কত প্রকার, কি কি গৃহপালিত বিরোধী দল কাহাকে বলে, তাবেদার কাহাকে বলে, কিভাবে বিরোধী দলকে দিয়ে পা চাটাতে হয়, কিভাবে বিরোধী দলকে দিয়ে জুতো পরিষ্কার করতে হয়, এটা বাংলার মানুষ দেখতে পাবে 2027 সনের যাকে বলা হয় জানুয়ারি মাস থেকে। আর এই ক্ষুদ্র বিষয়টি বা এই সাধারণ বিষয়টি আপনি আমি আলোচনা করছি, আমার মতো মানুষ এটা বুঝতে পারছে। কাজে জামাতের যেগুলো ইন্টেলেকচুয়াল আছেন, তারা
এই জিনিসটা আরও সুন্দরভাবে বুঝতে পারছেন। তো বুঝতে পারার কারণে কি করছেন যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমরা কি এই সারাটা জীবন এভাবে জাতীয় পার্টি হয়ে থাকব, এভাবে জাসদ হয়ে থাকব, এভাবে আসমা আব্দুর রব হব, এভাবে হোসেন মোহাম্মদ এরশাদ বা রওশন এরশাদ হয়ে কি আমাদের ধীরে 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 কবরের দিকে যেতে হবে, নাকি আমরা একটা শক্তিশালী বিরোধী দল হব, বিরোধী দল থেকে আমরা সরকারে যাব এবং সরকারে যাওয়ার জন্য ম্যাটিকুলাস ডিজাইন, দেশি বিদেশি সাহায্য, যা কিছু দরকার সব আমরা করব। আর সেই কাজ করার জন্য যে একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমটা হলো ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের পরে সব কিছু সেটেল হয়ে যাবে। আওয়ামী লীগের আসা না আসা, জামাতের শক্তিশালী বিরোধী দল হওয়া না হওয়া, জামাত আগামীকালে বা আগামী দিনে ক্ষমতায় আসবে কি আসবে না, বিএনপি আগামী দিনগুলোতে ক্ষমতায় থাকবে কি থাকবে না, দ্বিতীয়বার ক্ষমতায় আসবে কি আসবে না, তারেক রহমান সাহেব, তারপরে জুবাইদুর রহমান, তারপর জাইমা রহমান, এই যে একটা ডাইনেস্টি, ক্ষমতার যে পাইপলাইন, সেই পাইপলাইনটা বহাল থাকবে কি থাকবে না, এই পুরো জিনিসগুলো উইদিন জাস্ট ডিসেম্বরের মধ্যে এটি সেটেলড হয়ে যাবে। আর এটা দৃশ্যমান হয়ে যাবে জুন, জুলাই, আগস্টের মধ্যে। কাজেই এই যে আওয়ামী লীগ অপরিহার্যতা আসবে কি আসবে না, এটাও কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন তারা জানে যে ডিসেম্বরের মধ্যে এই জিনিসগুলো তাদের অবস্থান জানান দিতে হবে, তাদের শক্তিমত্তা প্রদর্শন করতে হবে, তাদেরকে রাজনীতিতে অপরিহার্য করতে তারা যে আছে এটা ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ দে ক্যানট ডু যেটা মহেন্দ্র রাজাপাকসেরা পেরেছেন। উইদিন 6 মান্থের মধ্যে তারা কামব্যাক করেছে এবং মহেন্দ্র রাজাপাকসে সেটা হলো সে দেশে